কিরিচ চোয়াল শক্ত করে বলে, আর একটা বললে এই 5 তলা থেকে নিচে ফেলে দেব। কি? না ভাইয়া, প্লিজ নামান। কিরিশ এবার লিসিকে নিয়ে মলের ব্যালকনির দিকে এগিয়ে যায়। দিচ্ছি তো ফেলে, আমি বলছি না কেন নামিয়ে দিই। কিরিশ লিসিকে হালকা দুলিয়ে দুলিয়ে নিচের দিকে দেখায়। লিসি এবার এক ঝাটকায় কিরিশকে জড়িয়ে ধরে চিৎকার করে, আনা ভাইয়া, এখানে পড়ে গেলে আমি মরে যাব তো। কিরিশ হালকা হেসে বলে, জানি তো, তাই বলছি। আর একটা কথা বলবে না, একদম চুপ। লিসি এবার সত্যি চুপ হয়ে যায়। তার মুখে কোনো শব্দ নেই, কেবল চোখে একটাই কথা, এই লোকটা পাগল। কিন্তু এই পাগলামোটিতে কি যেন একটা আছে। অন্যদিকে সুরভি, যারা, লিজা, অন্যান্য মেয়েরা নিজেদের মতো করে মার্কেটিংয়ে ব্যস্ত। ঠিক তখনই আরবি রিহানের দিকে ঘেঁষে গিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করে, আচ্ছা তোরা সব সময় কিরিশ ভাইয়ার সাথে মার্কেটে যাস কেন? ছেলেরা একসাথে হেসে ওঠে। ওদের হাসতে দেখে লিসা একটু বিরক্ত হয়ে বলে, এতে হাসার কি আছে? রিহান চোখ টিপে হেসে বলে, আরে কিরিশ ভাইয়ার সাথে আসলে আমাদের বিল দিতে হয় না। ভাইয়া সেটা পছন্দ করে, সেটা নিয়ে ফেলে, দাম না দেখে বিল মিটিয়ে দেয়। যারা ঠোঁট বাঁকিয়ে বলে, এই জন্যই তোরা সব ধান্দাবাজ। সুরভি ঠোঁট কামড়ে বলে, সব কয়টা ফকির। কাবির কি আমরা ফকির? লিজা ভুরু কুচকে বলে, হ্যাঁ অবশ্যই। ইয়াবি এবার রসিয়ে বলে, তাহলে ফকির পাড়ায় ভিক্ষা করতে আইসিস কেন? ঈশান মজা করে বলে, আহা কি সুন্দর কথা। সেই ইয়াবি। যারা হেসে বলে, আমাদের এখানে এত খারাপ সময় আসেনি যে ভিক্ষা করতে হবে। ওদের এই কথা কাটাকাটি শুনে তিশা সামনে এসে রাগী গলায় বলে, আরে বাবা, এটা বাড়ি না মার্কেট, ঝগড়া করিস না। আর মামি ডাকছে, শাড়ি পছন্দ করতে আয়। সুরভি হেসে বলে, এবারের মতো বেঁচে গেলি চল। আরবি সবাইকে থামিয়ে বলে, দাঁড়া দাঁড়া, ওই দিকে তাকাও। লিসি কিরিশ ভাইয়া কে কোলে করে নিয়ে যাচ্ছে। সবাই একসাথে তাকিয়ে পরে সেই দিকে। সুরভি চমকে বলে, আরে গাধা, লিসি কিরিশে কোলে বা কিরিশে লিসির কোলে? আরবি হাসতে হাসতে বলে, হ, লিসি কিরিশ না হয় কিরিশ লিসি, একে অপরের কোলে থাকলেই হলো। লিসা, আরে বাদ দে তোর কথা। যারা এবার একটু গম্ভীরভাবে বলে, আমি কোনোদিন ভাইয়াকে মেয়েদের সাথে এমন করে কথা বলতেও দেখিনি, আর আজ কোলে করে ঘুরে বেড়াচ্ছে। এমন কথা শুনে ইয়াবি হালকা গলায় বলে, আরে ও তো মেয়ে না। সবাই থমকে তাকায়। কাবির চোখ কুচকে বলে, পাগল নাকি? লিসি মেয়ে না হলে কি? ইয়াবি হেসে বলে, মানে লিসি তো মেয়ে ঠিকই, কিন্তু সে আমাদের সবার আদরের ছোট বোন। রিহান সাথে সাথে বলে, বোন? ইয়াবি মাথা নেড়ে বলে, হ্যাঁ, আমাদের সকলের ছোট লিসি। সুরভি বলে, এইভাবে বলো, না হলে আরবির মতো ঘুরিয়ে ঘুরিয়ে বলবে আমাদের কিডনি, ফুসফুস, লিভার সব বের হয়ে আসবে। আরবি, আমার দোষ সব সময়। তিশা বিরক্ত হয়ে বলে, চল না তোরা। এই বলে তিশা পুরো জঙ্গলটাকে টানতে টানতে নিয়ে যায় শাড়ির দিকে। অন্যদিকে কিরিশ কোলে লিসিকে নিয়ে ঢুকে পড়েছে একটি অভিজাত দোকানে। সবাই চোখ যেন ছুঁয়ে যাচ্ছে লিসির গায়ে। লিসি লজ্জায় লাল হয়ে গিয়ে কিরিশের বুকে মুখ গুজে দেয়। কিরিশ শান্তভাবে লিসিকে একটা চেয়ারে বসিয়ে দেয়। সে তখনও চুপচাপ বসে মাথা নিচু করে। ঠিক তখনই দোকানের ম্যানেজার ছুটে এসে বলে, ওয়েলকাম স্যার, কেমন আছেন আপনি? কিরিশ, ভালো, এই যে আপনারা মাপ নেন। ম্যানেজার ঢুকে দাঁড়িয়ে ডাক দেয়, মায়া এদিকে আসো, স্যার ও ম্যামের জন্য। মায়া চলে আসে। সে এক ঝলকে বুঝে নেয় পুরো বিষয়টা। ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাম, হাউ ক্যান আই হেল্প ইউ? কিরিশ সোজা সাপটা বলে, বইয়ের জন্য কাপড় সিলেক্ট করতে হবে। মায়া হেসে বললে, স্যার মাপগুলো? কিরিশ পকেট থেকে ব্যাগ বের করে দেয়। মায়া ব্যাগ হাতে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর সে ফিরে আসে অনেকগুলো আকাশি রঙের কাপড় নিয়ে। এই নিন স্যার, আকাশি রঙের সব লেটেস্ট কালেকশন। কিরিশ লিসির দিকে ফিরে বলে, লিসি কোনটা নেবে, চুজ করো। লিসি কাপড়গুলো হাত দিয়ে একটার পর একটা দেখতে থাকে। ওইটা দেখে, না না, এটা নয়। কিরিশ কপাল কুচকে জিজ্ঞেস করে, কেন? লিসি সরল গলায় বলে, এটা পরে গরম লাগবে, আর কাপড়ও তেমন ভালো না। কিরিশ হালকা হেসে একপাশে তাকায়। লিসি বেশ কয়েকটা কাপড় দেখে, একটার দিকে ইশারা করে বলে, এটা দেখি। কাপড় হাত বুলিয়ে চোখ ছোট করে বলে, এটা নেব ভাইয়া, কাপড়টা নরম মোলায়েম আর পরলেও বেশ ভালো লাগবে। কিরিশ মাথা নাড়ে, ঠিক আছে তাহলে এটাই সিলেক্ট করেছি। মায়া এগিয়ে এসে, ওকে স্যার। কিরিশ এবার নির্দিষ্টভাবে নির্দেশনা দেন, শুনুন, লেহেঙ্গাটা হালকা ভারী কাজ করবেন, ব্লাউজে হালকা কাজ রাখবেন, আর ওড়নাটা যেন শাড়ির মতো পরবে।
যার পারে কাজ থাকবে ভিতরে না, কালার যেন মিক্সড করা সেটে থাকে, আর বেশি গাঢ় না, বেশি হালকা। মায়া আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আপনি চিন্তা করবেন না স্যার, যেমনটা বলছেন ঠিক তেমনটাই পাবেন। আপনি তো জানেন আমাদের সার্ভিস কেমন। তখনই কৃষির ফোন আসে। সে ফোনটা রিসিভ করে বলে, মায়া আপনি সাদা রঙের কাপড়গুলো দেখান। মায়া, জি স্যার। লিসি একটু মুখ বাঁকিয়ে বলে, সাদা রঙে কেন নেই তো ভাইয়া, তাহলে কি করে নেব? কৃষ ফোনে কথা বলতে বলতে বলে, তোমাকে দেখতে বলেছি, কোনটা ভালো সেটা বলো। এটা বলেই সে সামনে এগিয়ে যায়। লিসি পিছন থেকে নিচু গলায় ফিসফিস করে বলে, রাক্ষস কোথাকার। তারপর নিচ থেকে এক কাপড় পছন্দ করে রাখে। মায়া কাপড়টা নিয়ে ভিতরে চলে যায়। কৃষ ফোনে মার্কে আদেশের স্বরে বলে, তুমি আমার কালেকশন রুমে যাও। ডান পাশে দেওয়ালের গায়ে চ্যানেল লেখা সেকশনে গ্লাস ক্যাবিনেট থাকবে, সেখানে একজোড়া সাদা হিল রাখা আছে। বোটাই দেওয়া ডিজাইনটা পিওর লেদার। 5 নং গ্লাস কেসের ভিতরে আছে, দেখো, ওটাই নিয়ে আসো। ওকে বচ। সে কৃষের ঘরে গিয়ে জুতো নিয়ে আসে। কৃষ ফোন রেখে লিসির কাছে এসে, কি পছন্দ করেছো? লিসি, উনি নিয়ে গেছেন। তখন মায়া এসে বলে, ম্যাম আপনার বড়ি মাপটা যদি দিতেন। লিসি চোখ গোল গোল করে বুকের ওপর হাত দিয়ে বলে, আপনি আমার বডির মাপ চাচ্ছেন কেন মায়া? কারণ এটা আপনার ব্লাউজের কাপড় ম্যাম। লিসি ভীষণ চমকে, কি আমার কোনো ব্লাউজ লাগবে না? কৃষ ঠান্ডা গলায় বলে, দাদি বলেছে কিনে দিতে, তাই দিচ্ছি, মাপটা দাও। লিসি মাথা নিচু করে মনে মনে গজগজ করে, নির্লজ্জ বেয়াদব বেহাইয়া লোক কোথাকার। কোথায় কি প্রশ্ন করবে তাও জানে না, আমার বডি মাপ চাচ্ছে, রাক্ষস একটা। কৃষ একপাশে দাঁড়িয়ে বলে, আমার নামে যদি নিন্দা করো তাহলে বলো। লিসি চুপ করে বসে থাকে। কৃষ এবার শান্তভাবে বলে, হাত সরাও, হাত পিছনে রাখো, আমি কিন্তু একবারই বলবো লিসি। লিসি না নাড়ায়। কৃষে এবার গম্ভীর গলায় ধমক দেয়, সরাতে বলছি না। লিসি বাধ্য হয়ে বুক থেকে হাত সরিয়ে নেয়। কৃষ তখন এক দৃষ্টিতে দেখে নিয়ে বলে, 34 সাইজ, ব্লাউজটা পুরো প্লেন রাখবেন, শুধু হাতার কাজ দিবেন। মায়া হেসে ফেলে। লিসি ট্যাপ ট্যাপ করে কৃষের দিকে তাকিয়ে বলে, মনে মনে, এ কে বাবা, এর ধান্দা ঠিক মনে হচ্ছে না, আসলে নির্লজ্জ। মায়া মাপ দিয়ে চলে গেল। মার্ক ভিতরে এসে কৃষের হাতে এক ব্যাগ দেয়। কৃষ ব্যাগ থেকে জুতো বের করে, পা ভাঁজ করে বসে, লিসির দিকে এগিয়ে যায়। লিসি চমকে, এ কি করছেন ভাইয়া? কৃষ, চুপ করে বসে থাকো। সে নিজের হাতে লিসির পায়ে জুতো পরিয়ে দেয়। জুতো পরানো হলে কৃষ উঠে দাঁড়িয়ে বলে, আমি একটু ওদিকে যাচ্ছি, তুমি এখানে থাকো। কৃষ চলে গেলে লিসির পায়ে দিকে তাকিয়ে হালকা হাসে, বেশ সুন্দর তো জুতোটা। আসলে ভাইয়াকে মাঝে মাঝে দেখে মনে হয় উনি একজন জেন্টালম্যান, আবার মনে হয় রাক্ষস বেয়াদব। মায়া এসে লিসির কাছে কিছু ব্লাউজ দিয়ে বলে, ম্যাম এগুলো ট্রায়াল দিন, যেটা আপনার গায়ে ভালো ফিট করবে সেটা অনুযায়ী আমরা বানিয়ে দেব। লিসি হালকা গলায় বলে, ট্রায়াল রুম কোন দিকে? আপনি যদি আমাকে একটু উঠতে সাহায্য করতেন। মায়া আদুরে গলায় বলে, শিওর ম্যাম, আপনি না বল ও করতাম, কারণ স্যার অলরেডি বলে দিয়ে গেছে। মায়া লিসিকে ধরে ট্রায়াল রুমের দিকে নিয়ে যায়। ট্রায়াল রুমের ভিতরে বসে লিসি নিজের মতো করে ট্রায়াল দিতে দিতে গুনগুন করে, লিসি কতগুলো, কোনো ব্যাপার না, এটা করে পড়ে দেখি। অন্যদিকে দোকানের বাইরে দাঁড়িয়ে কফি কাপ হাতে চুপচাপ আশপাশ পর্যবেক্ষণ করছিল কৃষ। এমন সময় ফোন বেজে ওঠে। রিহান নামে ভেসে ওঠে স্ক্রিনে। ফোন ধরতে ওপাশ থেকে তড়িঘড়ি করে রিহান বলে ওঠে, রিহান ব্রো, তোর ফোন ট্র্যাক করা হচ্ছে অলরেডি। মিস্টার জেমস চলে এসেছে। নীল সাগর, একটুখানি আমাকে 2 মিনিট দে। ফোনটা নামিয়ে রাখে কৃষ। চোখ ঘুরে তাকাতেই দেখে কয়েকজন কালো স্যুট পরা লোক তাকে দেখে এগিয়ে আসছে। ঠান্ডা মাথায় কফির কাপটা এক পাশে রাখে। কৃষ শান্ত গলায়, টাইম স্টার্ট নাও। কথা বলে হঠাৎ দৌড় দেয় কৃষ। পিছনে ওদের পায়ের শব্দ তীব্র গতিতে তাড়া করছে তাকে। কৃষ পড়ে তলায় উঠে থেমে দাঁড়ায়। এবার সে আর দৌড়ায় না, বরং দাঁড়িয়ে পড়ে। লোকগুলো ঘিরে ফেলে তাকে। একজন বলে, কাম উইথ আস নাও, ইউ আর ডান। কৃষ ঠোঁটের কোণে এক ভয়ঙ্কর শয়তানি হাসি টেনে বলে, আই এম ডান, নো ওয়ে। লোকগুলো এবার বুঝতে পারে কৃষের পিছনে অনেকজন লোক দাঁড়িয়ে আছে, সবার চোখে আগুন। কৃষ, মার্ক, তুমি দেখো এই লোকগুলো। শ্বাসরুদ্ধকর সময় একটা ছুরি লোকটার গলায় বসে যায়। চারপাশে দেহটা মেঝেতে লুটে পড়ে। সাথে সাথে বাকিরা 2 পা পিছিয়ে যায়। ছুরিটা ছুঁড়েছিল কৃষ নিজে।
সোজা গলা, এক নিঃশব্দে খুন। আরেকজন সাহস করে এগিয়ে আসে। গিরিশ এক হাতে তার গলা টিপে ধরে। লোকটা মাটিতে ছিটকে পড়ে। গিরিশ মারকে, জলদি কাজ মিটাও, আমি আমার হাত নোংরা করতে চাই না। নিচে সবাই আছে, দ্রুত করো। আর হ্যাঁ, এখানে যেন কিছু বোঝা না যায়, সব পরিষ্কার করে দেবে। মার্ক সম্মতি জান। রুমাল এগিয়ে দেয় গিরিশকে। স্যার আপনি যান, বাকিটা আমার দায়িত্ব। গিরিশ হাতে রুমাল বেঁধে হাত মুছতে মুছতে নিচে নেমে আসে। পরবর্তী তলায় নামার আগে মার্ক সিকিউরিটি নিয়ে পুরো 6 তলা ফাঁকা করেছে। ট্রায়াল রুমে ফিরে গিরিশ ট্রায়াল রুমের কাছে এসে দেখে লিচি চুপ করে বসে আছে। গিরিশ, সব কেনা শেষ? মা এসে হাসতে হাসছে, এক্সকিউজ মি স্যার, তাই ব্যাগগুলো নিয়ে আয়। এক কর্মী এসে বেশ কিছু ব্যাগ গিরিশের সামনে ধরে। স্যার আপনি যেমনটা চেয়েছিলেন ঠিক তেমনই আছে, চাইলে চেক করে নিতে পারে। গিরিশ, তার দরকার নেই, লিচি চলো। লিসি, কোথায় গিয়েছিলেন আপনি? কি? ওদিকে গিয়েছিলাম। গিরিশ লিসিকে কোলে তুলে গেল। লিসি আহ্বান করে, না নিতে হবে না, আমি হাঁটতে পারবো। গিরিশ চোখ বড় করে, মেরে তোমাকে উড়োগন্ডা পাঠিয়ে দেবো, চুপ করে থাকো। এত বললেই লিসিকে কোলে তুলে নেয়। আমি পড়ে যাব। এক হাতে নিচ্ছেন কেন? আমি 56 কেজি। গিরিশ, হ্যাঁ কত 56? তা তো বুঝতে পারছি, 40 হবে কিনা সন্দেহ। আর চুপ করে থাকতে বলিনি আমি। লিসি রক্ত হলেও নিজের ইচ্ছে বিরুদ্ধে ক্রিসের গলা ধরে ফেলে। ক্রিস মুচকি হাসে, ব্যাগগুলো দাও। এক হাতে লিসি আর এক হাতে সব ব্যাগ নিয়ে এগিয়ে চলে। ক্রিস দোকানে স্টাফরা মুচকে মুচকি হাসে। মলে বাকিদের সাথে লিসিকে চেয়ারে বসে ক্রিস বলে, অনেক ভালো মেয়ে তো মা, তাই পায়ে ব্যথা পেয়েছ। লিসি মুচকি হাসে, আমার নিন্দা করছেন না প্রশংসা? মির্জা কি করে পায়ে ব্যথা পেয়েছে? লিসি খুব ধৈর্য। নানু চুপ করো তো, আমি পরে বলবো তোমায়। ক্রিস, মা তোমাদের সব কেনাকাটা শেষ? সুপ্রিয়া, সব শেষ, শুধু বিয়ের কাঁচামাল বাকি আছে। ক্রিস, ওগুলো আমি দেখে নেব। তোমরা বাড়ি যাও, যাওয়ার আগে গহনার দোকান থেকে গহনাগুলো নিয়ে যেও, যেগুলো পালিশ করতে দিয়েছিল। আনোয়ার, ঠিক আছে, কিন্তু তোরা যাবি না? রিহান হেসে, আরে বাবা, বিয়ে আমার, কিন্তু কেনাকাটা এদের নামে। আনারুল মুচকি হেসে, কেন, এখনো কি কেনাকাটা করবে? আরবি হেসে, আমাদের তো এখনো জুয়েলারি কেনা হয়নি। প্রিয়া, তোর যা আছে তাতেই হয়ে যাবে, আবার কি কিনবি? সুরভি, আরে মা তোমরা যাও তো, আমারও কেনা শেষ করে আসছি। ঈশান বিরক্তভাবে, কাবির চল আমরা বাড়ি যাই, না হলে আমাদের সারা রাত এই শপিং মলই থাকতে হবে। ইয়াবে, সত্যি কথা, মামা চল। যারা ঠোঁট উঁচিয়ে, মনে হচ্ছে আমরা শপিং মল চিনি না, যা তোরা, আমরা একা একাই শপিং করব। আনোয়ার সোজাসাপটা, না, একা তোমাদের এই দুপুরে ছেড়ে দেব না। ক্রিস, তুই ওদের সাথে থাক, আর কাবির তুই আমার সাথে আয়, মিস্টার সংস্কারের সাথে কথা বলবো। ক্রিস স্বাভাবিক ভঙ্গিতে, ঠিক আছে। আরবে মুখ বাঁকিয়ে, লে হালুয়া, এই গাধা কয়টা তো ঠিক ছিল, এখন এই সিংহের সাথে যাবে কে? তিশা, আমার মতে আমরা বাড়ি যাই, নুসরাতের মেহেদি ডালা দিতে যাওয়ার সময় কিনে নিব। যারা চোখ টিপে, নট ব্যাড আইডিয়া, যদি এগুলো আমার প্রতি ইন্টারেস্ট নেই। সব মেয়েরা একসাথে বলে আমরাও বাড়ি যাব, কিন্তু যাওয়ার আগে চুরি তো কিনে দাও। ক্রিস চোখ পাকিয়ে, বাবা তোমরা যাও, আর তোরা আমার সাথে আয়, চুরি কিনে দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। ইহাবি তুই আয়। ইহাবি একটা হালকা হেসে, ওকে ব্রো। ক্রিস সবাইকে নিয়ে এক বাহারি চুরির দোকানে ঢোকে। দোকানের রঙিনালয় সাজানো হাজারো চুড়ি। মেয়েরা তো রীতিমতো আনন্দে বোধ হয়ে যায়, যে যার মতো চুড়ি দেখতে শুরু করে। লিসা, কোনটা রাখবো, কোনটা নেব? এই লিসা, তোর কোনটা পছন্দ হয়েছে? লিসা দ্বিধায়, কনফিউজ রে, বুঝতে পারছি না, মনে হচ্ছে সবই নিয়ে নিই। সুরভি চোখ টিপে, আরে অনুষ্ঠান অনুযায়ী ম্যাচ করে নে, যে রঙের শাড়ি কিনেছিস সেই রঙের চুড়ি নে। লিসি, তাহলে এই থাক, চুড়িগুলো সুন্দর, এইগুলো নিয়ে আমরা। 30 মিনিট ধরে সবাই চুড়ি বেছে নেয়। সে ক্রিস নিজেই সবার হাতে প্যাকেট তুলে দেয়, গাড়িতে সবাইকে উঠিয়ে দেয়। লিসা, আরে কিছু খাবার তো কিনে দাও। ইয়াবি হেসে, কেন, তোদের খিদে পেয়েছে? আরবি, আমার তো মানুষ না, তাহলে খিদে পাবে কেন? ইয়াবি, সত্যি কথা বলতে আজ রিহান আর কাবির সত্যি কথা বলে। আরবির আগে, এই ইয়াবি, যদি আমাকে নিচে নামাতে হয় তাহলে তোর চুল এক এক করে টেনে ছিঁড়ে ফেলবো। ইয়াবি হেসে, এই না, এখনও আমার একটা গার্লফ্রেন্ড হয়নি, তার আগে আমায় টাক করে দিবি? তখনই ক্রিস গম্ভীর গলায় বলে, এই নাও খাবার, আর হ্যাঁ, এখান থেকে যেন সোজা বাড়ি যাস, যদি দেখি অন্য কোথায় গেছিস বাড়ি এসে কিন্তু সব কটাকে ঠ্যাঙ্গাবো। সবাই গাড়ি নিয়ে চলে যায়। ক্রিস ইয়াবিকে, চল আমার সাথে দোকানে।
ইয়াবি কি করতে? দোকানে গিয়ে ক্রিস দোকানদারকে বলে, মেরুন রঙের জামা পরা মেয়েটি যেই সেজে চুড়ি নিয়েছে ওই সেজে তোমার দোকানে যত রকম চুড়ি আছে সব প্যাক করে দাও। এটাই কি ভাবির জন্য? ক্রিস কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। দোকানদার একের পর এক চুড়ি প্যাক করে, প্রায় 100 থেকে 120 ডজন চুড়ি একসাথে একটা বড় বক্সে ভরে দেয়। ক্রিস বক্সটা নিয়ে গাড়িতে রাখে। ক্রিস গাড়িতে ওঠে। চল বাকি কাজগুলো শেষ করে আসি। গাড়ি চালাতে চালাতে সামনে ঘন জঙ্গল, গাছগাছালির মধ্যে দিয়ে রাস্তা চলে গিয়েছে একপাশে। এক সময় রাস্তার পাশে একটা ক্যাফেতে গাড়ি দাঁড় করায় ক্রিস আর ইয়াবি গাড়ি থেকে নামে। তখনই দেখা যায় বিহান, কাবির আর ঈশান আগে থেকে সেখানে উপস্থিত। ইয়াবি হতবাক হয়ে, তোরা না বাড়িতে গিয়েছিলি? রিহান হালকা হেসে, কাজ আছে, আসতে তো হবেই। কাবির রিহানের ঘাড়ে হাত দিয়ে, তুই পৃথিবীর প্রথম বর যে কিনা বিয়ের দিন কাজ করে। রিহান চোখ টিপে, এত খুশি হওয়ার দরকার নেই, তোমারও সময় আসবে। সবাই ক্যাফের ভিতর ঢোকে। ক্যাফের মালিক ক্রিসকে দেখে সম্মান দেখিয়ে বলে, ওয়েলকাম বস। ক্রিস কেবল মাথা নাড়ে। ক্যাফের একপাশে গিয়ে দেওয়ালে থাকা একটা ইট চাপে। হঠাৎ করে ইট ছড়াতে পিছনে একটা দরজা খুলে যায়। কাবির চোখ বড় করে, আমি জানতাম না দেওয়ালে হাত দিলে দরজা বের হয়। ইয়াবি হাসতে হাসতে, আরে তখন তো 40 চোরের গুহা দেখিসনি, এখন ক্রিসের গুহা দেখে নে। রিহান, হ্যাঁ ক্রিস হলে সব সম্ভব, চল এবার ভিতরে। সবাই ঢোকে ভিতরে। ভিতরটা আধুনিক, গোপন অপারেশনের ঘর। এক কোণে একজন লোকে হাত পা বাঁধা, চোখ মুখ ঢাকা। সব বডিগার্ড ক্রিসকে দেখে মাথা নিচু করে স্যালুট দেয়। গোপন ঘরের অন্ধকারে চাপা আলো, আকাশের নিচে ক্যাফে গোপন চেম্বারটি গর্জে ওঠে প্রস্তুতিতে। মার্ক ধীরে এগিয়ে এসে ক্রিসের কানে মুখ এনে ফিসফিস করে বলে, ওদের একজন যাকে বাঁচিয়ে রাখতে বলেছিলেন। ক্রিস আর কিছু বলে না, চুপচাপ গিয়ে সোজা লোকটার সামনে রাখা চেয়ারে বসে। আধারে তার চোখের দৃষ্টি জমাট রক্তের মতো। পাশে ইয়াবি আর মার্ক দাঁড়িয়ে টেবিলের ওপর রাখা ফাইলগুলো উল্টে পাল্টে দেখছে। রিহান ল্যাপটপ খুলে টকটকে নীল স্ক্রিনের সার্ভার লক করছে। ঈশান তার নিজস্ব বিষের বোতল আর ইঞ্জেকশন নিয়ে বসে সুইচের নিচে আঙ্গুল রেখে ডিপ রেট মিলাচ্ছে। কাবির তার শার্টের হাতা গোটাতে গোটাতে এসে দাঁড়ায় ক্রিসের ডান পাশে। ক্রিস ধীর হাতে বাড়িয়ে সামনে থাকা ওয়াইনের বোতল থেকে গ্লাস ওয়াইন ঢালে। তারপর গ্লাসটা ঘোরাতে ঘোরাতে ঠান্ডা গলায় বলে, শুরু হয়ে যায়। কাবির এগিয়ে গিয়ে বন্দি বাঁধন খুলে দেয়। লোকটা দম নিয়ে ওঠে, নিঃশ্বাস ভারী। কাবির হেসে, তোর অনেক সাহস, তুই কি করে জানলি আমার ভাই কোথায় আছে? লোক কাপা কাপা গলায়, আমাকে ছেড়ে দাও। কাবির ভুরু কুচকে, আরে শালা তুই তো দেখছি বাঙালি, তাহলে তখন ইংরেজি বলছিলি কেন? ঈশান চোখ নামে, আরে ও বাঙালি না, ইংরেজি, তাতে তোর কী লাভ? কাবির চোরা হাসিতে, ঠিক কথা, বলকে পাঠিয়েছে তোকে। ক্রিস ঠান্ডা গলায়, ঈশান ওকে মেরে দে, ও কিছু বলবে না। লোক চিৎকার করে, না না আমাকে মারবে না। কাবির, তাহলে বল তোকে কে পাঠিয়েছে? ঠিক সেই সময় ক্রিস পাশে রাখা ছুরি তুলে নিজে সোজা লোকটার পায়ে বসিয়ে দেয়। ফোয়ারা আর লোকটার আর্তনাদ ঘর কাঁপিয়ে তোলে। আহ! রিহান হালকা ভঙ্গি, আরে আস্তে, তোর আওয়াজ তো সাউন্ড বক্স থেকেও জোরে। কাবির চোখ লাল করে, বল না হলে এবার তোকে